হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? কোথায় আছেন এখন? আমি অফিসেই আছি। আচ্ছা, তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ স্যার, আপনাকে তো আমি চিনতে পারছি। চিনতে পারবো না কেন? কারণ আপনার কণ্ঠ শুনলেই তো আমি চিনতে পারি। তারপর তো স্যার, আপনার নাম্বারটা তো আমার ফোনে সেভ করা আছে। তাহলে চিনতে অসুবিধা হবে কেন? ও, আমার নাম্বার সেভ করে রাখছো? হ্যাঁ, যে কোনো সময় যদি কোনো দরকারি আবার লাগে, এই জন্য আর কি। এই শোনো, তুমি কি আজকে অফিসে গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম তো। কিন্তু স্যার, আপনাকে তো আজকে দেখলাম না অফিসে। আমি একটু অফিসিয়াল ঝামেলায় ছিলাম, এই জন্য আর কি। ও আচ্ছা, তাই নাকি স্যার? আহ তো ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, ভালো আছি। ও তাই? তো এখন কি মনে করে স্যার ফোন দিলেন? কেন, এত রাত্রি ফোন দিছি এই জন্য? না, মনে করছিলাম যে হয়তো আমি কোনো ভুল টুল করছি এই জন্য আর কি। আরে না, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তারপরে ওই যে স্যার, আমি আমার কাগজপত্রগুলো রাখছিলাম একটু সাইন করার জন্য। এই জন্য আর কি চিনতে চেয়েছিলাম, মানে ঘাবড়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম এর আগে, সেটা কি মনে আছে তোমার? হুম, না, কিন্তু কি কথা স্যার? বুঝিয়ে বলবো, মানে ওই যে আমার সঙ্গে একদিন, বুঝি না। মানে ব্যাপারটা বোঝো নাই? ওই যে একদিন আমার সাথে, তোমাকে একদিন বলছিলাম। আরে না, বুঝলাম না স্যার। তো বুঝিয়ে বলেন তো, নেকা না করে একটু সোজা করে বলেন। মানে বোঝোনি? আমার সাথে একদিন তোমাকে যাইতে বলছিলাম না? ও, কোথায় স্যার? যাইতাম দূরে কোথাও। কেন? কি স্যার, বেড়াইতে নাকি আর কোনো সমস্যা? আরে না, বেড়াইতাম, আর হয়তো চান্স পেলে থাকতাম। ও, থাকবেন। তার মানে স্যার কি বোঝাই, মানে আমাকে করবেন? হ্যাঁ। তার মানে থাকবেন আপনি, এই ইচ্ছা? কেন? হ্যাঁ, থাকতাম। ও বাবা, হ্যাঁ, এতই সস্তা? না না স্যার, আপনি যে মোটা, আমি আপনাকে পারবো না স্যার, আপনার সঙ্গে আমি কোথাও যাব না। এটা বলে দিলাম, সম্ভব না স্যার। আরে পাগলি, আমি এটা বুঝলাম না। মোটা হলে কি সমস্যা তোমার? মোটা হলেই সমস্যা বস? আমি মোটা মানুষ দেখে ভয় পাই। ও, মোটা মানুষ আর বড় দেখে তুমি ভয় পাও? হ্যাঁ। কিন্তু মোটা দেখে তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না স্যার? ওই যে আপনি বলছেন, আপনি নাকি বেড়াইতে যাবেন, আবার থাকবেন, এই জন্য আর কি। ও, তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি মোটা মানুষ দেখলে ভয় পাও কেন এত? স্যার, মোটা মানুষদের ওইটাও অনেক বড় হয়, অনেক মোটা হয়, এই জন্য আমার অনেক ভয় লাগে স্যার। আমি কি বলবো আপনারে স্যার, ওইটা অনেক মোটা আর এটা আমি পারবো না, আর আমার খুব ভয় লাগে স্যার, বুঝছেন? আরে পাগলি, তুমি আসলে যেটা মনে করছো অতটা না। না না, তবুও আমি অনেক ভয় পাইতেছি, বুঝছেন? তার মানে আমি বেশি মোটা এই জন্য? জি বস। তার মানে আমি অনেক বেশি মোটা, পেটালো না? জি বস, আপনি বোঝেন না? আমি যদি আপনার ওই মোটা পেটের উপরে উঠে সারাদিন ধরে নড়াচড়া করি না, তার উপর আপনার ওই পেট কমবে না। বোঝেন না বস? এই জন্য আমার খুব ভয় লাগে, আমি ভয় পাচ্ছি। ও, এই জন্যই তুমি এই মোটা মানুষকে এত ভয় পাও? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা শোনো, তুমি কি মোটা কম? তুমিও তো অনেক ভারী মোটা, তাহলে এভাবে ভয় পাচ্ছ কেন? স্যার, আমি আপনাকে একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলো, কি কথা বলবে? আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না স্যার, বুঝছেন? কিন্তু কেন? ওই যে বলছি না, আপনি অনেক বেশি মোটা তাই। ও, আমি বেশি মোটা তাই? জি বস, এই জন্যই আর কি। আরে আমি মোটা হলে সমস্যা কি? আমি কি তোমার উপরে উঠে বসে থাকবো নাকি সব সময়? তবু না স্যার, আপনি প্লিজ আমার সঙ্গে জোর করবেন না। আরে, একে তো আমি বুঝাইতে পারছি না। আরে আমি তো তোমার উপরে উঠে সবসময় বসে থাকবো না। তো তুমি ভয় পাচ্ছ কেন এত? স্যার, আপনার যে শারীরিক অবস্থা, না জানি আপনার ওইটার অবস্থা কি। তাই না? আরে না না, এত ভয় পাওয়ার কিছু নেই।
চলো না, একদিন ঘুরে আসি, তারপরে বুঝতে পারবে। আরে বস, আমি যদি যাই না তাহলে তো আমি মারাই যাব, বুঝছেন? আরে না না, সমস্যা নেই। না স্যার, আমি মারা পড়ে যাব কিন্তু। আরে কোনো সমস্যা নেই, কিছু হবে না, এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আপনি তো শুধু ওইটাই সহজেই বলে যাচ্ছেন। আরে বুকে সাহস রাখো। আর শোনো, তাহলে তুমি কয় তারিখে যাচ্ছ সেটা বলো। স্যার, তাহলে আপনি আমাকে উম 1 সপ্তাহ চিন্তা করার একটু সুযোগ দেন, তারপরে দেখি। এটা আবার কেমন কথা? তার মানে তোমাকে 1 সপ্তাহ চিন্তা করার সুযোগ দিতে হবে, তাই? হ্যাঁ স্যার। ও, আচ্ছা আচ্ছা। স্যার, আজকে বুধবার তো। আচ্ছা, দেখা যাক। আমি একটু চিন্তা ভাবনা করে সামনের বুধবারে যাওয়া যায় কিনা, তারপরে আমি আপনাকে জানাবো স্যার, বুঝছেন? ও, তাই নাকি? হ্যাঁ স্যার, তাই। আর দেখি, এর মধ্যে যদি আমি সময় সুযোগ বের করতে না পারি তাহলে তো আর যাওয়াই হবে না, আর আমার মনে হয় বেঁচেই যাব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানে না যাওয়ার কি আছে? মিস্টেক হবে কেন? হ্যাঁ। আচ্ছা, আমি যেটা আসলে বললাম, আমারে আপনি 1 সপ্তাহ সময় দেন, তারপরে দেখা যাবে। আগেই এত হতাশ হচ্ছেন কেন? শোনো, তোমার ফাইল তো রেখে আসছো আমার টেবিলে, তাই না? হ্যাঁ স্যার। শোনো, তোমার ফাইল তো রাখা আছে, ওইটা আমি সব ম্যানেজ করছি। আহ আর কোনো সমস্যা নেই। তোমার এখন যে স্যালারি আছে না, এর থেকে কদিন পরে তোমার স্যালারি এখনকার তুলনায় ডবল হয়ে যাবে, বুঝছো? স্যার, এখন কথা হয়েছে যে আমি যদি আপনার সঙ্গে, আপনি যেটা বললেন, যেতে না পারি, বা আপনার আপনার এটা যদি আমি নিতে না পারি, তাহলে কি আমার স্যালারি বাড়বে স্যার? যেতে পারবো না, নিতে পারবো না, তার মানে? স্যার, আপনি মানে বোঝেন না, মানে আপনার ওইটার কথা বলছি আর কি। অত মোটা ঘোড়ার ডিম আমার ভয় লাগে। ও হো হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো খালি তাই বলেন স্যার। আরে ভয় নেই, নিতে পারবা নিতে পারবা, কোনো সমস্যা হবে না, বুঝছো? এত ভয় পাচ্ছ কেন? নিতে পারবা। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, আপনি কি বিয়ে করছেন? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? আমি জিজ্ঞাসা করছি, আপনি সত্যটা বলেন। আমি উম, না না না, আমি বিয়ে শাদী করিনি, বুঝছো? বিয়ে করবো কেন? বিয়ে শাদী করিনি এখনো। এই জন্য তো এত ক্ষুধা লাগছে, তোমাকে খাইতে ইচ্ছা করছে। আর তুমি এদিকে আমি মোটা, এই সেই দেখে তুমি অযথা অযথা ভয় পাচ্ছ। ভয় পাচ্ছ কেন? আরে তুমি কি দেখতে শুনতে কম? এত নাদুস নুদুস উঁচু লম্বা, একটা সুন্দরী একটা মেয়ে তুমি। হ্যাঁ, ভরপুর সুডল শরীর তোমার, দেখলে একটা পাহাড়ের মতো দেখতে দেখা যায়। অথচ এই আমি মোটা, আমি ভুঁড়িওয়ালা, আমার ওইটা মোটা, তুমি নিতে পারবা না, ঢুকবে না, কষ্ট পাবা, এই দেখে শুধু শুধু ভয় পাচ্ছ। আর এত প্রশ্ন করছো বারবার। আর ভয় কিসের? ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝছো? স্যার, আমি এত কথা শুনতে চাচ্ছি না। আপনি কি বিয়ে করছেন কি করেন নাই এইটা জানতে চাইছি। আহা, এই তো মহা মুশকিলে পড়ে গেলাম। আমি তো বলছি তোমাকে, আসলে আমি বিয়ে শাদী করিনি, বুঝছো? দেখুন স্যার, আপনি একদম মিথ্যা কথা বলবেন না, বুঝছেন? আচ্ছা, এইটা নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? এইটা জেনে তোমার কি হবে? মনে করেন স্যার, আপনি বিয়ে করেননি, তবু আপনি স্বীকার করেন যে হ্যাঁ করছি, তারপরে আমি আপনাকে বলছি কথাটা। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে নাও, হ্যাঁ আমি বিয়ে করছি। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার বউ কি আপনার মতো এরকম মোটা? হ্যাঁ, না আমার এতটা না, মানে সেম দেখতে তোমার মতোই, ওই রকম শরীর স্বাস্থ্য, অতটা মোটা, উঁচু লম্বা তোমার মতোই হবে, ফিগার টিগার টল ফিগার। তবে ওই এক জিনিস বেশি দিন খাইতে ভাল লাগে না তো, এই জন্য আর কি তোমার উপরে আমার রুচি দেখলো। তোমার ফাইলটাও সই করতে হবে, তোমার স্যালারিটাও দ্বিগুণ করে দিতে হবে। আর ভাবলাম যে এই সুযোগে তোমার থেকে আমি কিছু একটা নিই। তা তোমার কাছ থেকে একটা দিন চাইছি তো শুধু, তোমার ওইটা নেওয়ার জন্য। আর তুমি বড় মোটা, নানান রকম আইডিয়া চাচ্ছ, ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। আমার বউ তোমার মতোই মোটা, ওই রকমই, বুঝছো? স্যার, এসব কথা বাদ দেন, আগে বলুন আপনার বউ কি বেঁচে আছে? বেঁচে থাকবে না কেন? হঠাৎ অকালে সে মারা যাবে কেন? এটা কেমন কথা? না স্যার, বলছিলাম যে
বেঁচে আছে না মারা গেছে এই জন্য জিজ্ঞেস করতেছি, মানে আপনি আমাকে খাওয়ার জন্য এত উঠে পড়ে লাগছেন, এই জন্য আর কি স্যার। ও, এই জন্য এত কথা? আরে পাগলি, আমার জানটা আসলে খুব চাইছে তোমাকে একটাবার খাইতে, বুঝছো? তুমি এত ইতস্তত করছো কেন? একটাবার আমাকে দাও না, একটা সময় করো, মিস করো না। তোমার সব কাজ আমি ওকে করে ফেলবো। কিন্তু দেখো, ভয় পেও না, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি এতটাও বোকা না, এতটাও মানে অমানুষ না, দেখে শুনে সব করব। এতে ভয় পাওয়ার তোমার কিচ্ছু নেই, বুঝছো? আর তোমাকে খাওয়ার আমার খুবই স্বাদ জাগছে, আশাটা পূরণ করবা, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে বস, তাহলে তাই হবে। আগামী বুধবারে ঠিক রেডি থাকবেন, আমি আপনার কাছে চলে যাব। তারপরে দেখে শুনে যেটা হয় ভালো মনে করেন সেটাই করবেন। আমার আবার একটু ভয় লাগে, আমার ওই মোটা, অত বড় মোটা আমার খুব ভয় লাগে, বুঝছেন বস? এই জন্য আর কি বলছি আপনারে। আর বিশেষ করে খালি খালি কিন্তু থাকা যাবে না, মানে কিছু একটা পদ্ধতি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, দেখে শুনে যেটা হয় সেটাই করবো, বুঝছো? নিজেতে এখন বেশ ভালোই বলছেন, আর করার সময় যে আমাকে শেষ করে ফেলবেন, আমি মনে হয় মরেই যাব। আমাকে আপনার যে শরীর যে এরকম মোটা যেভাবে করবেন, আমি কি থাকতে পারবো বস? আমি সহ্য করতে পারবো তো? আরে এত টেনশন করে না তো, সব ঠিক হয়ে যাবে ঘোড়ার ডিম। তুমি অযথা বাড়তি টেনশন করছো, বেশি বেশি ভয় পাচ্ছো। আরে ভয় পাও কেন? তোমার আমার সমন্বয় করেই দুইজনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে না, দুইজনের ইচ্ছা মতো যেটা হয়, তোমাকে রাজি খুশি করে আমার যতটুকু ইচ্ছা অতটুকুই করব। আর ভয় পেও না। তা ঠিক আছে, এর বেশি আর কিছু বলার দরকার নেই, কথা তো হয়েই গেল, কথা ওইটাই নাকি? নাকি আর কিছু বলবা তুমি? ঠিক আছে বস, তাই হবে। আপনার কথা অনুযায়ী আমি ঠিক বুধবারে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। তা ঠিক আছে বস, অন্য সময় আবার কথা হবে, এখন রাখি বস। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, তুমিও ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এই যে ভাই আপনাকেই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ধন্যবাদ। রূপালী, কল রিসিভ করছো না কেন? কি ব্যস্ত নাকি তুমি? না স্যার, বলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোমার মায়ের অবস্থা কেমন? উনি কেমন আছে? তুমি যে বললা যে কিছু টাকা পয়সা লাগবে মায়ের চিকিৎসার জন্য, তো এই জন্য আর কি ফোন করলাম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি একটু সমস্যার মধ্যে আছি স্যার, মানে আমার আবার সহজে কারো কাছে হাত পাতা হয় না তো। কিন্তু কি আর করার, মা অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে, এখন একটু বিপদের মধ্যে আছি স্যার। যদি আপনাকে তো আগে বলছিলাম, সম্ভব হয়তো কিছু টাকা পয়সা যদি দিয়ে এই মুহূর্তে হেল্প করতেন, আমি একটু কৃতজ্ঞ থাকতাম আপনার উপরে স্যার। রূপালী, আমি তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা তো রেডি করে রাখছি, তুমি একটু এসে নিয়ে যাও। আগামীকাল আসো তুমি। ও স্যার, তাহলে আমি আগামীকাল আপনার সঙ্গে কোথায় দেখা করব? উম আচ্ছা, তুমি এক কাজ করো রূপালী, তুমি আগামীকালকে অফিসে আসার দরকার নেই, তুমি আমার বাসাতে চলে আসো। আমার বাসাতে একদম ফ্রি আছে, লোকজন কেউ নেই। তুমি আসো, তারপরে তোমাকে একটু নাস্তা পানি খাওয়ায়ে টাকাটা দিব, তুমি তোমার মায়ের চিকিৎসা করবা, ঠিক আছে? ওকে স্যার, আমি আপনার প্রতি খুবই খুশি হলাম, কারণ আমি একটু টেনশনে ছিলাম, আমার হাতে পাতে যা ছিল স্যার মায়ের চিকিৎসা করতে গিয়ে সব ফুরায় গেছে। এখন টেনশন করতেছিলাম যে আসলে আমার অফিসের কোনো কলিগের কাছে হাত বাড়াবো কিনা। কিন্তু তার আগেই যখন আপনি আমাকে নিজ থেকে ফোন করে একটু উপকার করছেন, আমি খুবই খুশি হলাম স্যার আপনার উপরে। আপনি আমাকে যখন যা বলবেন আমি এখন থেকে আপনার কথা মতোই চলবো, কারণ ইতিপূর্বে আপনি আমাকে অনেক অফার করছেন, অনেক কথাই বলছেন, যেটা আসলে আমি আপনার উপরে মানে একটু ভুল বোঝাবুঝির কারণে আপনার কোনো কথাই রাখিনি। অথচ অন্যদের সাথে ঠিকই আমি ঘুরছি ফিরছি, তাদের অনেক কিছু দিছি, কিন্তু আপনাকে আমি বঞ্চিত করছি অনেক কিছু থেকে স্যার। এখন থেকে আর এটা হবে না। আর এমনকি আগামীকালকে আপনার বাসাতে গেলে ওখান থেকে আপনাকে কোনো কিছু একটা দিয়েই আসবো স্যার, খালি মুখে আপনাকে আমি ওখানে রেখে আসবো না স্যার। সত্যি নাকি রূপালী? তুমি যেটা বলছো আসলেই কি এটা সত্যি? হ্যাঁ? স্যার, হ্যাঁ, রূপালী কাউকে মিথ্যা আশ্বাস দেয় না স্যার, এটা মাথায় রাখবেন। আমি এক কথার মানুষ, যাকে যখন যা দিই, কম দিনে স্যার অনেক কিছু একদম ভরিয়ে দিই, বুঝতে পারছেন? আপনি আমার উপরে অনেক খুশি হবেন।
আপনার জন্য আমি একটা গিফট রেডি রাখছি স্যার, যেটা আপনি আসলে অনেক দিন ধরে চাইছেন। আপনি কখনো আমাকে জোরাজুরিও করেননি বা মন খুলে এটা বলেননি স্যার, কিন্তু আমি বুঝতে পারছি স্যার। কিন্তু আগামীকালকে যখন আমি আপনার বাসায় টাকা নিতে আসবো, আপনাকে আমি দিয়েই আসবো স্যার। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না তো। আপনার বাকি জীবনটাও আমি দেখবো স্যার। আমি জানি যে আপনি ব্যাচেলার বাসা থাকেন, আপনার অনেক কিছুর প্রয়োজন হয়, আসলে আপনি আমাকে বলেন না তাই। তাছাড়া আমার আরো তো অফিসের কলিগ আরো দুইজন আছে, ওই যে করিম ভাই, তারপরে যে পারভেজ ভাই, ওদের সাথে ওই যে মাঝে মধ্যে আমি ঘুরতে যাই, ওরা কি আমাকে খালি খালি ছেড়ে দেয়? অনেক কিছু তারা আমার কাছ থেকে নিয়ে নেয়। আর আপনাকে শুধু শুধু আমি বঞ্চিত করছি, মানে আমি এতদিনে স্যার আসল মানুষটাই চিনলাম না। এখন আমি চিনতে পারছি বিপদের সময় কেউ থাকে না, পারভেজও নাই, উনাও নাই। অথচ আপনাকে কোনোদিন কোনো কিছু গিফট করতে পারেনি, আপনার সঙ্গে একটু সময়ও দিইনি। আর আজকে আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্যের হাত বাড়াই দিলেন। এই জন্য আমি আপনাকে নিজ থেকেই অনেক কিছু দিব, যা আপনি কল্পনাও করতে পারবেন না স্যার। আপনি টেনশন করেন না, আমি কালকে কয়টা আসবো স্যার? এই রূপালী, তুমি কালকে এক কাজ করো, ঠিক বেলা 3টার পরে আমার বাসাতে আসো তো। আর আসার আগে আমাকে একটা ফোন করে আসবা, বুঝতে পারছো? আমি যদি কোথাও কোনো কাজে আটকে থাকি বাইরে, তবু আমি বাসাতে চলে আসব। আর আমি বাসাতে থাকারই চেষ্টা করব। তুমি 3টার মধ্যেই চলে আসবা, বুঝতে পারছো? ওকে স্যার, তাই হবে। আমি কালকে 3টার মধ্যেই চলে আসব। আর শোনেন স্যার, আপনি একটু নিজে মানসিকভাবে প্রস্তুতি থাকবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? আমার কথা বোঝেননি আপনি? আরে হ্যাঁ, তুমি টেনশন করো না তো। তুমি আসলে যা বলতে চাইছো আমি বুঝতে পারছি। আমি রেডি আছি, তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। আমি কি ওই পারভেজ বা ওই করিম ওদের মতো নাকি? আমার হিসাবটা আলাদা। আমি একদম স্ট্রং আছি, তুমি আসো, কোনো সমস্যা নেই। আর আমার বাসাটা একদম ফ্রি আছে, কোনো লোকজন, কোনো কোলাহল, কোনো কিছু নেই। একদম নিরিবিলি। আমি তো একাই ব্যাচেলার থাকি, বোঝো না? ও 2 মাস 3 মাস পর পর দেশের বাড়িতে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাই, আর তারপরে আসি। এই যে এখানে একাই পড়ে আছি, জানি না কবে বিয়ে শাদী করবো। আচ্ছা, তুমি কথা না বাড়িয়ে তুমি কালকে চলে আসো, হ্যাঁ? স্যার বলছিলাম যে মা তো এখন আপাতত একটু সুস্থ আছে। আর আজ কদিন আমি হাসপাতালে আছি, আমিও একটু ক্লান্ত মনে হচ্ছে নিজের কাছে। তো আমার বড় ভাই বা আমার ফ্যামিলির আরো অন্যান্যরা যারা আছে, ওরা আজকে রাতটুকু আমার মায়ের পাশে থাকবে হাসপাতালে। তো আমি বলছিলাম যে আগামীকালকে যদি আমি আপনার বাসাতে আসি, না হয় রাতটুকু আপনার সঙ্গে থেকে যাব, কোনো আপত্তি আছে আপনার স্যার? আরে না না, আপত্তি থাকবে কেন? এটা তো আরো ভালো হয়, একটু সময়টা বেশি পাওয়া যাবে, বেশি বেশি করে মজা করা যাবে, বুঝতে পারছো? হুম। এই তাড়াহুড়ার কাজ নাকি? রিল্যাক্সে মনে করো, বাসাতে ভালো মন্দ আয়োজন করলাম, খাওয়া দাওয়া করলাম, দুজনে আড্ডা মারলাম, অনেক কিছুই হলো। হুম। এটা সময় থাকলে পরে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু অনুভূতিটা নেওয়া যায়, বুঝতে পারছো? আরে এ নিয়ে কোনো টেনশন করে না। তুমি একদিন কেন 2 দিন থাকো আমার বাসাতে, টাকা পয়সা নিয়ে তারপরে যাবা। আর এমন কি, তোমার আচরণটা যদি রাত্রে আমি একটু ভালো পাই, মানে তুমি আমাকে যদি গিভ এন্ড টেক অনেক কিছু যদি উপহার দাও, তাহলে তো এই টাকা তোমাকে পরিশোধ করতেই হবে না, বুঝতে পারছো? কোনোদিনও দিতে হবে না। তাই নাকি স্যার? হ্যাঁ। এত খুশি মনে মনে। এতদিনে বুঝতে পারছি স্যার আপনার মধ্যে অনেক রোমান্টিকতা আছে, কিন্তু আপনি কখনো প্রকাশ করেননি ওই পারভেজদের মতো। আর আজকে যখন আপনি আমার বিপদে দাঁড়াচ্ছেন আমার পাশে, তো আমি তো আপনাকে কি যে দেবো আর কি না দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তারপরেও আবার এখন আবার বলছেন যে যে টাকাটা আপনি আমাকে হাওলাত দিবেন, এই টাকা আপনাকে ভবিষ্যতে আর কোনোদিনই দিতে হবে না। তাহলে স্যার আমি আপনাকে কি দিব স্যার? আমার কাছে কি আছে? আমার এই পায়ের থেকে মাথা অব্দি এইটুকু ছাড়া তো স্যার আর কিছুই নেই। এতে কি আপনার মন ভরবে স্যার? খুশি হবেন আপনি? হ্যাঁ। দেখেন স্যার, আমি সারা রাত ভরে আপনার সেবা যত্ন করব। আপনি দেখবো কত পারেন স্যার, যত খুশি তত করবেন। আমার কোনো আপত্তি নেই স্যার। তবে কোনোদিন এই টাকা পয়সা আর আমার কাছ থেকে চায়েন না, আর আমিও আপনাকে দিতে পারবো না স্যার, কারণ আমার হাতের অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। মায়ের চিকিৎসার জন্য অনেক কিছু শেষ করে ফেলছি, মানে আমার হাতে টাকা পয়সা যা ছিল জমানো সব শেষ। এখন শুধু আপনি এই যে আমাকে এই মুহূর্তে এইটুকু হেল্প না করলে আমি তো আসলে একটু মানে প্যারার মধ্যে পড়ে যেতাম যে কোথায় কি করবো, কার কাছে চাইবো। আমার ভাই ব্রাদার তারাও কোনো অর্থবর্তীশালী না, তারা গরিব মানুষ, বুঝতে পারছেন স্যার? এখন যদি আপনি চান, আমি তো মহারানীর কাছে আপনার কোনো কিছু অভাব থাকবে না স্যার। মহারানী আপনাকে সব কিছু গিফট করবে, আপনি শুধু রেডি থাকেন, আপনি পারলেই হয়। বুঝতে পারছেন স্যার? আপনি আসলে মানে এই কথাটা অনেক দেরি করে ফেলছেন স্যার, আগেই বলতেন।
আমি কত সময় কত কাউকে দিছি, আরে আমি পারমানেন্টলি স্যার আপনার থাকতাম, কারণ আপনার কাছে এত সুযোগ থাকতে আমি কেন এদিক সেদিক যাব? যেহেতু আপনি ব্যাচেলার থাকেন, ওখানে সুযোগটাই তো 100%, স্যার। আর আপনি শুধু আমাকে এটা মুখ ফুসকে কোনোদিনও বলেননি, সততা সততা নিয়েই পড়ে থাকেন। কি লাভ হলো আপনার? এই যে আজকে বললেন, আজকে দেখেন তো না চাইতে কত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। হুম। ঠিক আছে স্যার। রূপালী, হেসো না হেসো না, দেখবো নে তুমি আমাকে কতটাই আদর যত্ন করতে পারো। দেখা যাবে নে। আমিও কম না, বুঝতে পারছো? যেহেতু বিয়ে শাদী করিনি, আমি তো ইয়াং মানুষ। আর তুমি আসো, দেখবো নে তারপরে তুমি কত পারো না আমি কি করতে পারি। আরে আমার বাসাতে আসতেছো না তুমি? তোমার সেবা যত্ন তো আমাকে করতেই হবে বেশি বেশি করে। আর যদি তোমার আমার সেবা যত্ন ভালো লাগে, তাহলে মাঝে মধ্যে এসো আমার বাসাতে। বাসা তো ফ্রি আছে নাকি? হ্যাঁ স্যার, দেখবো নে আপনি কত পারেন। ঠিক আছে স্যার, আমি আসতেছি আগে, তারপরে আমার যতক্ষণ না হবে অতক্ষণ কিন্তু আপনাদের ছাড়ছি না। আর এরপর থেকে স্যার নিয়মিত, বুঝতে পারছেন, মানে নিয়মিত আমি আপনার বাসায় আসবো, আসা যাওয়া করব, যেহেতু কোনো বাধা নেই, আপনার বাসা তো ফ্রি আছে। আর আপনিও আমাকে যখন প্রয়োজন হয়, আপনার কখন বা কি প্রয়োজন হয় না হয়, মনের মধ্যে কি উদয় হয়, এটা মনের মধ্যে চাপা রাখবেন না স্যার। আপনি আমাকে খালি একটা ফোন করবেন, তাই আমি টুক করে আপনার বাসাতে চলে আসবো, এসে রাতটুকু থেকে যাব না হয়। তাহলে কি হবে? আপনার সবকিছু ইয়ে হলো না, সমাধান হলো না স্যার, আমি যদি আপনার কাছে আসি? আরে আপনি কত খুশি হবেন আমি কাছে গেলে, জানেন? আপনি কল্পনা করতে পারবেন না যে জীবনে আপনার আর মনেই হবে না যে দেশাদি করি আর। বুঝতে পারছেন স্যার? আমি ঠিক আছে, তো রাখতেছি, মায়ের কাছে লোকজন আসছে তো আর এখন কথা বলতে পারছি না। তো আগামীকালকে 3টার পরে আমি আসছি, আপনি বাসায় থাকবেন, কোথাও যায় না। ওকে স্যার। তো বন্ধুরা, আমার এই স্যারের সাথে সংলাপটি শুনে যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ। যে আমার হাজবেন্ড অক্ষমতা, আমাকে সে বাবু দিতে পারে না, কিন্তু আমি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলাম। তো ডাক্তার আমাকে এ বিষয়ে খুবই হেল্প করলো, এবং এমন ভাবেই হেল্প করলো, সে নিজেই আমাকে ওটা দিল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের গল্প। আর হ্যাঁ, এই গল্পটি যদি আপনারা সম্পূর্ণ না শোনেন, তাহলে একদম মজা পাবেন না। তাই সম্পূর্ণ শুনতে থাকুন। আর যদি শুনে আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তে চলুন শুরু করা যাক আজকের গল্প। তো বন্ধুরা, আমার হাজবেন্ড ঢাকা থাকতো, আমি গ্রামের বাড়িতেই পড়ে থাকতাম। তো আমার বিয়ে হওয়ার 3 বছর পার হয়ে গেল, তবু আমার সন্তানাদি কিচ্ছু হয় না। উপর আল্লাহর উপরে ছেড়ে দিলাম যে যা হয় হবে। কিন্তু এদিকে সংসারে বাস করতে গিয়ে শাশুড়ি আমাকে নানান রকম কুটি কথা শোনায়, বা আশেপাশে আমার ননদরা নন্দুরা বা আশেপাশের মানুষ যারা, তারা বলে বাইজা ওপায়া এ থেকে নিয়ে আসছো, আমার শাশুড়িকে বলে এসব। তো এই সমস্ত কথা যখন আমার কানে আসতো, আমার মনটা ভীষণ খারাপ হয়ে যেত। কি আর করার ছিল? তবুও আমি মানে ধৈর্যর সহিত আমার স্বামীর সংসার করতে থাকলাম। আমার স্বামী মানে সে খুবই উঁচু লম্বা পারদর্শী একজন ছেলে, কিন্তু খুব ভালো মানুষ, সৎ। তো উনি যখন বাড়িতে আসতো, আসার পরে আপ্রাণ চেষ্টা করত একটা সন্তানের জন্য, কিন্তু সেটা কখনোই আসলে আমি তাকে উপহার দিতে পারতাম না, কারণ উপরওয়ালা না চাইলে তো আর কোনো কিছু হয় না। তো হঠাৎ একদিন ভাবলাম যে দেখি তো, আমি আসলে আমার নিজেকে একটু পরীক্ষা করায় দেখাই যে আমার হাজবেন্ডই বাইজা না আমি। তো ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব, উনি অনেক রুগী ছিল, বললো যে আপনি একটু ওয়েট করেন, আমার কয়েকটা রুগী আছে, দেখার পরে আপনার সিরিয়াল। তখন আমি একটু ওয়েট করলাম, পরে যখন ফ্রি হলো, তখন ডাক্তার আমার চেম্বারে ডাক দিয়ে বলতেছে যে আসেন। আমি গেলাম। তো ভিতরের রুমে বললো যে কি সমস্যা? আমি বললাম যে ডাক্তার সাহেব আমার এই সমস্যা। তো বলতেছে যে খেয়ে খেয়ে তো বেশ মেদ জমিয়ে ফেলছেন, এটা ঠিক করেন নাই, নিজেরা একটু কন্ট্রোল করতে পারেন না, এই বলে ডাক্তার আমাকে একটু রাগারাগি করলো। তা আমি বললাম যে ঠিক আছে ডাক্তার সাহেব, আসলে কি দিয়ে কি হয়েছে আমি জানি না, গ্রামের মানুষ, গ্রামের মেয়ে তো, এই জন্য এত কিছু বুঝি না, তবে আপনার কাছে যে জন্য আসছি আপনি সেই চিকিৎসা দেন। তো বলতেছে যে কি সমস্যাটা কি বলেন। তখন বললাম যে দেখেন,
আমার হাজবেন্ড আপনার চেয়ে উঁচু লম্বা, খুব টল ফেদার একটা মানুষ, কিন্তু সে দীর্ঘদিন চেষ্টা করে আজ 3টা বছর আমার বিয়ে সাথে হয়েছে, কিন্তু একটা সন্তানের আশায় আসলে সে ফেল করছে। তো এর জন্য মানে এর প্রতিকারটা কি? এটা আমি একটু চাপের মুখে আছিস, মানে আমার সাংসারিক যন্ত্রণা বা সমাজের মানুষ বা আমার ননদ নন্দী শ্বশুর শাশুড়ি কেউই এ বিষয়ে আমাকে পছন্দ করতেছে না, কারণ আমি তাদের নাতিনুৎকারের মুখ দেখাইতে পারছি না। তো যদি আপনি এই বিষয়ে আমাকে কোনো সাজেশন করতেন যে আসলে টেস্ট করেন যে আমার এই সমস্যা, যদি আমারটা না হয় তাহলে পরবর্তীতে আমার হাজবেন্ডকে আপনার কাছে নিয়ে এসে ট্রিটমেন্ট নিয়ে যাব। তখন ডাক্তার সাহেব বলতেছে যে আর আপনার কোনো কিছুই করতে হবে না, আমি আজকে আপনাকে যে ট্রিটমেন্টটা দিব এইটা নিয়ে আপনি যাবেন, নিশ্চিত আপনার বাবু হবে। তবে আপনাকে একটা কথা বলি, আমি আজকে আপনাকে যে ট্রিটমেন্টটা দেব এইটা নিয়ে যাওয়ার পরে ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে আপনার হাজবেন্ডকে, সে ঢাকায় যদি থাকে আর দিল্লি থাকে, যেখানেই থাকুক, তাকে ডেকে নিয়ে এসে আপনার সঙ্গে একবার মেলামেশার সুযোগ দেবেন। তো তারপরে উনি মেলামেশা করে যখন চলে যাবে, তখন আর আপনার কোনো ভয় থাকবে না, কারণ সন্তান আপনার গ্যারান্টি হবেই। আর আপনি তখন বা লোক আপনার হাজবেন্ডও আপনাকে মাইন্ড করবে না, উনি ভাববে যে তার নিজেরই সন্তান। এই জন্য আপনাকে কথাটা বলছি। তখন আমি বললাম যে ডাক্তার সাহেব, আসলে আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, আপনার ট্রিটমেন্ট নিয়ে যাওয়ার পরে কেন আমার হাজবেন্ডকে আমি ডেকে নিয়ে আসবো 10 দিনের মধ্যে? তো উনি বলতেছে যে দেব তো আমি, কিন্তু আপনার হাজবেন্ড যখন বাসায় এসে আপনার সঙ্গে 2 একবার থেকে যাবে, তখন তো আপনার হাজবেন্ড আপনাকে কোনো সন্দেহ করবে না। সে তখন ভাববে যে আমি তো আসলে ডোজটা দিয়েছি, এটাতেই হয়েছে। তখন আমি বললাম যে ও হো 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 হো, এই কথা, তাহলে দারুণ ইন্টারেস্টিং কথা তো। আপনি এত সুন্দর বুদ্ধি নিয়ে ঘুমান কেমন করে? তো কি ট্রিটমেন্ট দিবেন ডাক্তারবাবু? তখন উনি বলতেছে যে আপনি আমার পিছনের রুমে আসেন, এখানে এসে কিছু আপনার চিকিৎসা দিব। তা আমি যাই হোক, ডাক্তার সাহেব বললো যখন গেলাম, যে আমার প্রেশার মাপলো বা টেলিস্কোপ দিয়ে আমার বিভিন্ন জায়গায় ঠেকায় ঠেকায় আমার শ্বাস প্রশ্বাস দেখলো, পরীক্ষা করলো, আমার চোখ মুখ সবকিছু পরীক্ষা করার পরে উনি বলতেছে যে না, সমস্যা, বাচ্চা হবে না। আসলে দেখি আমি একটু চেষ্টা কি করব। তো আমি বললাম যে হ্যাঁ, আপনি করতে পারেন, তবে কিভাবে? তো উনি দরজাটা লাগিয়ে দিল, দিয়ে বলতেছে যে আপনি এই বেডে শুয়ে পড়েন। তখন আমি বললাম যে দেখেন ডাক্তারবাবু, আমি শুয়ে পড়বো, আপনি পুরুষ মানুষ, আমি মেয়ে মানুষ, আর একটা রুমের মধ্যে এইভাবে আপনি ট্রিটমেন্ট করতেছেন। এইরকম চিকিৎসার জন্য তো আপনাদের কাছে একটা মেয়ে মেয়ে ডাক্তারের প্রয়োজন ছিল, যে একটা মেয়ের চিকিৎসা একটা মেয়েই করবে। তখন বলতেছে তাহলে আপনার ট্রিটমেন্ট এখানে নাই, আপনার চিকিৎসা এখানে হবে না, আপনি বের হন। তখন আমি তো আসলে বিপদে পড়ে গেছি তার কাছে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, যা ভালো হয় আপনি তাই করেন। তখন উনি আমার মেক্সিটা আস্তে আস্তে করে উঠাই ফেললো, উঠাই বলতেছে যে দেখি। তো সবকিছু উনি তাকায় টাকায় দেখলো, সুন্দর করে দেখে টেকার পরে উনি ওনার হচ্ছে ডাক্তারের টেলিস্কোপ বা ওই ওই ডাক্তারের সাদা কোট ওইটা খুলে পাশে রাখলো, রাখার পরে তো আমাকে বলতেছে যে দেখি আপনার গায়ের থেকে এটা সরাই ফেলেন। তা আমি আমার বুকের উপর থেকে ওইটা সরাই ফেললাম কাপড়। তো তারপরে উনি এক নজর ভালো করে তাকায় দেখলো, দেখার পরে তো আমাকে বলতেছে যে আপনি এখন কোনো কথাই বলবেন না, আমি আপনাকে যে ডোজটা দিয়ে দেবো এটাতে কনফার্ম হবেই। তো আমি আসলে, আমার কাছে মনে হলো যে আসলে আমি বুঝতে পারলাম যে উনি এখন আমার সঙ্গে কি আচরণটা করবে। তো আমি এই ভেবে আবার এটাও ভাবতেছি যে যদিও অপরাধ হয় তবুও আমার তো একটা উপায় বের হবে, আমি তো সমাজে মুখ দেখাইতে পারবো, আমার লজ্জার মুখ থেকে আমি বাঁচবো। যা হয় হোক গা, তাই কই আল্লাহর উপর ছেড়ে দিলাম যে যা হয় হোক। তো উনি যাই হোক, এক পর্যায়ে উনি আমার সঙ্গে খুব, মানে খুব করে প্রায় আধা ঘন্টার বেশি ধরে মানে আমার সঙ্গে এরকম চিকিৎসা চালালো ওনারটা দিয়ে। তো ভালো মতো করে এমন করে ইয়ে করলো না, মানে আমার হাজবেন্ডও কোনোদিন এইভাবে আমাকে করে নাই, চিকিৎসা দেয় নাই। তো ওনার ওই চিকিৎসাতে মানে আমি কনফার্ম বললো যে কিছুই লাগবে না আর, আজকের পর থেকে আপনি চলে যাবেন, যায় 10 দিন পরে আপনার হাজবেন্ডকে ডেকে নিয়ে এসে তার সঙ্গে যাই হোক আমি যেটা বলছি ইতিপূর্বে থাকবেন, আর আপনার বাচ্চা হবে কনফার্ম। তখন আমি বললাম যে আপনি যে ওষুধ দিলেন এটাতে আমিও নিশ্চিত বাচ্চা হবে, কারণ দেখেন ডাক্তারবাবু, আমি অনেক ডাক্তার কবিরাজ অনেক জায়গায় ঘুরছি, কিন্তু আসলে কেউ এরকম চিকিৎসা আমাকে দেয় না ইতিপূর্বে। তো ঠিক আছে,
আপনি ভালো থাকবেন, তো আপনার ভিজিট কত দিতে হবে? তখন ডাক্তার সাহেব বলতেছে যে ভিজিট তো আমাকে দিতে হবে না, প্রয়োজনে ভিজিট কিছুটা আপনাকে আমার দেওয়ার দরকার। কারণ দেখেন, আমারও এটা আসলে এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল, তাই আপনি, আপনারও হলো আমারও হলো। তা আমি এটা আর কি ওনার কথাই অবাক হলাম যে কি হলো। তো আমি বললাম যে আমি কি মাঝে মধ্যে আপনার কাছে চিকিৎসা নিতে আসবো ডাক্তার বাবু? তখন উনি হেসে বললেন যে হ্যাঁ, আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে ফ্রি হয়ে আসবেন, সমস্যা কোথায়, আমার কোনো সমস্যা নেই। কেন, আপনার কি ভালো লাগছে? তাই বললাম যে হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে এবং এরকম চিকিৎসা মাঝে মধ্যে আমি পেতে চাই আপনার কাছে। তো উনি বললো যে ঠিক আছে, সমস্যা নেই, আসবেন। তো আমার যাই হোক, এই অবস্থায় আমি ওখান থেকে বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে আমার হাজবেন্ডকে ফোন করে বললাম যে তুমি, আমি এসব কিচ্ছু বুঝি না, তোমার বাবা মা সবাই আমাকে নানান রকম কথা শোনাচ্ছে। তো আমি বাইজা উপায়া এই সমস্ত কথা শুনি আর আমার তোমার সংসারে থাকতে ইচ্ছে করতেছে না। তো তুমি যদি 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে যদি বাড়িতে ঢাকা থেকে না আসো, তাহলে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তখন আমার হাজবেন্ড বলতেছে যে ময়না পাখি, রাগ করো না, আমি 1 সপ্তাহের মধ্যেই বাসায় আসবো, এসে এবং ঠিকঠাক মতো ডোজ দিয়ে আসবো, যাতে এবার তোমার আর বাবা মার কাছ থেকে এরকম কথা শুনতে না হয়। তখন আমি যাই হোক মনে মনে খুশি হলাম যে ডাক্তার যে ট্রিটটা আমাকে দিয়েছে এটা আমাকে কাছে লাগাতেই হবে। তো আমার হাজবেন্ড আসলো, এসে প্রায় 1 সপ্তাহ মতো থাকলো, থেকে টেকে যাই হোক। তা তাকে আমি যথেষ্ট মানে আকারে আপ্যায়ন করলাম, দিলাম, সবই সে তার মতো সে করলো। কিন্তু সে চলে যাওয়ার পরে যাই হোক, মানে 3 মাস পরে আমার মধ্যে একটা ভাব আসলো, আমার আবার একটু অসুস্থ বোধ করলাম, আমি একটু আমার বমি ভাব হলো, বা যেরকম আর কি একটা মেয়ে প্রসূতি অবস্থায় তার মানে চিহ্ন পাওয়া যায় আর কি। তো আমার ওই রকম হলো। তখন আমার শাশুড়ি খুশি, শ্বশুর খুশি, আমার ননদ, দেবর সবাই খুশি, মানে আশেপাশে মানুষ সবাই জানলো যে হ্যাঁ, আমাদের এবার যাই হোক মুখটা উজ্জ্বল হবে, নতুন মেহমান আসছে। তো এইটা জানতে পেরে তা আমি তখন মনে মনে ভাবলাম যে শালা ডাক্তার বাবু, মানে তুমি আমাকে জীবনে দারুণ একটা উপকার করছো, বড় একটা বিপদের হাত থেকে বাঁচাইছো। আর এমন একটা টিপস দিল যে আমার হাজবেন্ডও ঘুরে গেল, আমার হাজবেন্ডও কোনোদিন আমাকে বলতে পারবে না যে আসলে এটা আমার না অন্য লোকের। সেই প্রশ্নের সম্মুখীন আমাকে আর হতে হবে না। তো তারপরে যাই হোক, আমার এটা আমার বাবু একটা হলো। হওয়ার পরে আমি সমাজের মানুষের কাছে ভালো হলাম এবং ঠিকঠাক মতো আমার হাজবেন্ডের সঙ্গে দারুণভাবে সংসার করতে থাকলাম। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসছি আবার নতুন গল্প নিয়ে, ততক্ষণে সবাই নিজের যত্ন নিও, ভালো থেকো, আল্লাহ হাফেজ।